শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অবশেষে জয়ের দেখা পেল। যে জয়টার মাধ্যমে বাংলাদেশ সিরিজে টিকিয়ে থাকলো, ঠিক তেমনই ভাবে হোয়াইট ওয়াশের সংখ্যা থেকেই বাংলাদেশ বাঁচলো। প্রথম ম্যাচে যখন 92 রানের বড় ব্যবধানে বাংলাদেশ পরাজিত হয়, যখন সমালোচনার ঝড় তৈরি হয়, দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে সেই সমালোচনার ঝড়টা যেন একটু থামিয়ে দিল বাংলাদেশের ক্রিকেটাররা। এখন স্বপ্ন বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্য, সেই সিরিজ জয় করতে হলে বাংলাদেশকে তৃতীয় ম্যাচে অবশ্যই জয়লাভ করতে হবে। তো আজকের ম্যাচটা নিয়ে যদি খুঁটিনাটি বিষয় নিয়ে যদি আমি একটু আলোচনা করি, তো সেখানে বাংলাদেশের ম্যাচটা জয়ের প্রথম যে এক্স ফ্যাক্টরটা সেটা হচ্ছে বাংলাদেশের টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত। এবং বাংলাদেশের শুরুটা অসাধারণ ছিল। প্রথম পাওয়ার প্লে 59 রান 1 উইকেটের বিনিময়ে, এবং বাংলাদেশ 152 রানে তৃতীয় উইকেট হারায়। সেখানে মেহেদী হাসান মিরাজ 22 রান করে আউট হয়ে যান, এবং নাজমুল হোসেন শান্ত অসাধারণ একটা ইনিংস খেলেন। যদিও তার ইনিংসটা আরো বেশি লম্বা করা দরকার ছিল। তিনি যে মুহূর্তে আউট হন, সেই আউটটার ক্ষেত্রে ওই সিচুয়েশনে কিন্তু এই ইনিংসটা কিন্তু প্রশ্নের জায়গা তৈরি করে। এবং আমরা যদি দেখি 99 রানে বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায়, যেখানে সৌম্য সরকার 35 রানে আউট হয়ে যান, এলবিডব্লিউর ফাঁদে পড়ে। কিন্তু আমরা যদি দেখি এলবিডব্লিউর ফাঁদে ওই আউটটায় যদি সৌম্য সরকার যদি রিভিউ নিতেন, সেখানে নাজমুল হোসেন শান্ত নন স্ট্রাইক প্রান্তে ছিলেন। তিনি যদি রিভিউ নেওয়ার জন্য তাকে বলতেন, যেখানে বলটা যখন পিচিং হয় তখন কিন্তু আউটসাইড অফ লেগ ছিল, তো সেখানে হয়তো সৌম্য সরকার বেঁচে যেতেন, হয়তো ইনিংসটা তিনি আরো বড় করে করতে পারতেন। প্রথম পাওয়ার প্লের পর দ্বিতীয় পাওয়ার প্লেতে বাংলাদেশ রান রেট কিন্তু 4 থেকে 4.5 মধ্যে এরকমটা থাকে। এবং যদি আমরা দেখি 30 থেকে 40 ওভারের মধ্যে বাংলাদেশ কিন্তু 2টি উইকেট হারায়, এবং সেখানে রান তুলে হচ্ছে 4.1 করে। এবং বাংলাদেশের যখন 152-তে 3 উইকেট হারায়, 174-এ বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়, যেটা 39তম ওভারে এবং প্রথম বলে 39তম ওভারের প্রথম বলে তৌহিদ হৃদয় যেভাবে আউট হয়ে যান। তৌহিদ হৃদয়ে আমরা জানি তার কাছে এক্সপেকটেশনটা আমাদের কতখানি, এবং তৌহিদ হৃদয় যেভাবে তিনি খেলতে পছন্দ করেন, যেভাবে তিনি বিগ শট খেলেন, যেভাবে তিনি লেগ সাইডে স্ট্রং জোন তার, সেই জোনে যেভাবে তিনি আউট হয়ে গেলেন আজকে। এবং গত কয়েকটা ম্যাচে আমরা তৌহিদ হৃদয়ের কাছে কিন্তু ওরকম একটা ফিডব্যাক পাচ্ছি না। তো তৃতীয় পাওয়ার প্লে শুরুর আগে বাংলাদেশের স্কোরটা যখন আমরা দেখতেছিলাম যে বাংলাদেশের প্রত্যাশিত স্কোরটা হচ্ছে 280 থেকে 90 দিকে গড়াবে, ঠিক তৃতীয় পাওয়ার শুরুর পরে বাংলাদেশ যখন তৃতীয় পাওয়ার শুরুর 4 ওভারে মাত্র 9 রান তুলতে পারে 2 উইকেট হারিয়ে, তখনই বাংলাদেশের স্কোরটা কিন্তু টোটাল স্কোরটা রানটা কিন্তু 30 থেকে 40 রান কমে যায়। এবং সেরকমটাই হলো। 41তম ওভারের দ্বিতীয় এবং পঞ্চম বলে যখন শান্ত এবং মাহমুদুল্লাহ দুজন সিনিয়র খেলোয়াড় যখন আউট হয়ে গেলেন, এবং সেখানে তারা যখন টাইমিং এ হেরফের কারণে বাউন্ডারি লাইনে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন, ঠিক সেই মুহূর্তে তাদের যে দায়িত্বটা নিয়ে ব্যাট করা দরকার, যে রিদমটা নিয়ে ব্যাট করা দরকার, যে ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে ব্যাট করা দরকার, যে মানসিকতা নিয়ে ব্যাট করা দরকার, সেই সিচুয়েশনে তারা যেভাবে উইকেট দুটো বিলিয়ে দিয়ে এসেছিলেন 1 ওভারের মধ্যে, তখনই বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে চলে গেল। সেখানে বাংলাদেশের উইকেটটা যাওয়ার পর বাংলাদেশ অনেকটা কিন্তু ব্যাটিং চাপে পড়ে। হয়তো এমনটাই মনে হচ্ছিল বাংলাদেশ প্রথম ওয়ানডেতে যেভাবে হচ্ছে 23 রানের মধ্যেই 8টা উইকেট হারিয়ে ম্যাচটাতে বড় ব্যবধানে হেরে যায় 92 রানের। হয়তো বা বাংলাদেশ আজকের ম্যাচটাতে এরকমটাই মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তোবা 200 রান টপকাতে পারবে না। এবং যখন 83 এবং 84 রানের মধ্যে পঞ্চম ষষ্ঠ উইকেটের পতন ঘটলো, এবং নাজমুল হোসেন শান্তর কিন্তু একটা অসাধারণ ইনিংস ছিল। যদিও এই ইনিংসটা যদি সেঞ্চুরিতে তিনি নিয়ে যেতে পারতেন, তাহলে হয়তোবা দলীয় স্কোরটাও আরো বড় হতো, তার ক্যারিয়ারে একটা সেঞ্চুরি যুক্ত হতো। কিন্তু সেরকমটা তিনি করতে পারলেন না। ওই সিচুয়েশনে তার আরো অনেক বেশি দায়িত্বশীল ব্যাটিং করা উচিত ছিল। এবং আমরা যদি দেখি সেই সময় নাসুম এবং ওডিআইতে অভিষেক হওয়া জাকের আলী অনিক, এবং নাসুম এবং জাকের আলী অনিক
ব্যাটিং করতে পারেন, কিন্তু নাসুম কিন্তু একজন ট্যালেন্টার। সেখানে নাসুম যেভাবে 24 বলে 25 রানের একটা ইনিংস খেললেন, যেভাবে তিনি স্পিনারদের যেভাবে চার্জ করতেছিলেন, ওভার বাউন্ডারিতে পরিণত করতেছিলেন, এবং সেখানে নাসুম আহমেদ যদি আমরা দেখি 2টি ওভার বাউন্ডারি মারেন, এবং জাকের আলী অনেক 27 বলে 37 রানের একটা ইনিংস খেললেন। এই যে সপ্তম উইকেট জুটিতে 46 রানের একটা জুটি করলেন, এই জুটিটাই কিন্তু বাংলাদেশের রানটাকে 252-তে নিয়ে গেল। এবং সেখানে এরকম শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে 252-260 রানটা একটা উইনিং স্কোর, কিন্তু আপনার বোলিং ডিপার্টমেন্টকে অনেক দায়িত্বশীল নিয়ে বল করতে হবে প্রতিপক্ষকে আটকে রাখার জন্য। এটা 253 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে আফগানিস্তান। আফগানিস্তান 18 রানে প্রথম উইকেট হারায়, গুরবাজের উইকেট। তাসকিনের বলে এক্সট্রা বাউন্স একটা বল, গুড লেন্থের বল, সেই বলটাতে ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ ধরেন সৌম্য সরকার, এবং 18 রানের পর দ্বিতীয় উইকেটের পতন ঘটে 70 রানে। একটা 52 রানে একটা পার্টনারশিপ দেন, এবং সেখানে সাদিকুল্লাহ আতাল যেভাবে আউটটা হন, এবং মেহেদী হাসান মিরাজের স্কোয়ার লেগে অসাধারণ একটা ক্যাচ, এবং নাসুমের প্রথম ডেলিভারিতে, এবং তারপরে বাংলাদেশ আবার একটা পার্টনারশিপ কিন্তু আফগানিস্তান তৈরি করতে পারে, এবং তৃতীয় উইকেট পার্টনারশিপ। এবং তারপরে হচ্ছে সেখানে যদি আমরা দেখি মেহেদী হাসান মিরাজের বলে একটা ক্যাচ মিস করেন জাকের আলী অনেক। যদিও আমরা জানি মুশফিকুর রহিম অসাধারণ একজন উইকেট কিপার, তারপর আমরা জানি নুরুল হাসান সোহান অসাধারণ একজন উইকেট কিপার, যদিও নুরুল হাসান সোহান ব্যাটিংয়ে ততটা মানে পারদর্শী না, তার ব্যাটিংয়ে অনেক ল্যাকিংস আছে, সে কারণেই তিনি দলে সুযোগ পান না। কিন্তু তারপরে জাকের আলী অনেক যখন আজকে অভিষেক ম্যাচে ব্যাট করলো অসাধারণ, তার উইকেট কিপিং এ তার দুর্বলতা কিন্তু আমরা ইতিমধ্যে জানি, কিন্তু আজকেও তিনি রহমত শাহর একটা ক্যাচ মিস করলেন, এবং তারপরে যদি কি মাহমুদুল্লাহর একটা স্টাম্পিং মিস করলেন, একদম সহজ একটা স্টাম্পিং মিস করলেন। তারপরেও যখন 118, 19 এবং 19 2 রানের মধ্যে যখন আফগানিস্তান মিডিল ওভারে 3 উইকেট হারিয়ে বসলো। আমরা গত ম্যাচে দেখেছি বাংলাদেশ মিডিল ওভারে যখন আফগানিস্তানি স্পিনারদের সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছিল, এবং 23 রানে 8 উইকেট হারিয়ে বড় ব্যবধানে পরাজিত হয়। ঠিক সেম চিত্রটাও তৈরি হচ্ছিল আজকে আফগানিস্তানের দলের জন্য। তারা 118, 19, 19-এর মধ্যে তারা 3 উইকেট হারিয়ে বসে, হাসমতুল্লাহ, ওমর জাই এবং হচ্ছে রহমত শাহ। এবং তারপরে কিন্তু আফগানিস্তান ম্যাচটার থেকে অনেকটা ব্যাকফুটে চলে যায়। তারপরেও যদি গুলবাদিন নাইব এবং নবী একটা পার্টনারশিপ করার চেষ্টা করেন, এবং তারা যেভাবে শুরু করেছিলেন, এবং আমরা যদি দেখি 36তম ওভারে তাসকিনের ওভারে 11 রান কিন্তু নেন, এবং আমরা যদি দেখি 37তম ওভারে শরীফুলের ওভারে 12 রান নেন। তারপরে তারা ম্যাচটাতে যেভাবে ফিরে আসার চেষ্টা করেন, এবং রান এবং বল এবং রানের ব্যবধানটা কিন্তু অনেকটা ক্লোজ করে নিয়ে আসেন, 10 থেকে 12 রানের ব্যবধান। হয়তোবা বাংলাদেশ মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তোবা এই ম্যাচটা থেকে অনেকটা ছিটকে গেল। ঠিক সেই সময় হচ্ছে মেহেদী হাসান মিরাজের অসাধারণ একটা ডেলিভারি, যে ডেলিভারিটা অন্যান্য স্পিন বলগুলো যে পরিমাণ টার্ন পাচ্ছিল 1.8 ডিগ্রি, সেখান থেকে এই বলটা যদি আমরা দেখি একটি স্লোইশ হচ্ছে এক্সট্রা টার্ন পেয়েছিল, সেটা যদি আমরা দেখি 4.2 ডিগ্রি টার্ন পেয়েছিল। এবং নবীকে যেভাবে মেহেদী হাসান মিরাজ বোকা বানিয়েছেন এবং বোট আউট হয়েছেন, এবং আমরা যদি দেখি গুলবাদিন নাইব যেভাবে শুরু করেছেন অ্যাগ্রেসিভ ক্রিকেটটা, তারপরে তিনি যখন হচ্ছে শর্ট কাভারে উইকেট ক্যাচ আউট তুলে দিলেন, তারপরে বাংলাদেশে ম্যাচে ফিরল। এবং আমরা যদি দেখি যে নাসুম আহমেদ ব্যাটে যেমন অসাধারণ একটা ইনিংস খেললেন, যে ইনিংসটার জন্যই বাংলাদেশ 252 রানের একটা স্কোর ছুড়ে দিতে পারছে, ঠিক তেমনই ভাবে নাসুম আহমেদ 8.3 বল করে 28 রান দিয়ে 3 উইকেট নিলেন। এবং মেহেদী হাসান মিরাজ গত ম্যাচে যদিও তিনি অনেক মিতব্যয়ী বল করেন, 10 ওভারে 30 রান দেন, উইকেট পাননি। আজকে মেহেদী হাসান মিরাজ 10 ওভার বল করে 37 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছেন, এবং মুস্তাফিজুর রহমান 8 ওভার বল করে 37 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। তো অসাধারণ কামব্যাক বাংলাদেশের, এবং বাংলাদেশ এই সিরিজটাতে টিকে থাকলো। এবং সামনের যে তৃতীয় ম্যাচ, এটা বাংলাদেশ দলের জন্য ডু অর ডাই, যেই ম্যাচ জিতবে সেই সিরিজটাকে নিজের করে নিবে। এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা। বাংলাদেশ যে রিদমে আসে সেই রিদমটা যেন বাংলাদেশ আরো স্ট্রং করে, এবং সামনের ম্যাচটাতে বাংলাদেশ জন্য আরো ভালো একটা পারফর্ম করে ম্যাচে জয়লাভ করতে পারে, এবং বাংলাদেশ এই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যেন বাংলাদেশ একটা হিস্টোরি তৈরি করতে পারে। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।